আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। হ্যাঁ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, যেটা মেইনলি আমরা আগের দিনের ক্লাসের কন্টিনিউশন হচ্ছে, which is the GI disorder বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সম্পর্কে আমরা পড়ছিলাম। ওকে, সো আগের দিন আমরা বেসিক্যালি কনস্টিপেশন অবধি জেনেছিলাম। বলুন। রেজাল্ট তো আগের দিন আমরা মেইনলি কনস্টিপেশন অবধি জেনেছিলাম, ঠিক আছে। সেই কনস্টিপেশনের মধ্যে আমরা কিছু তার টাইপ দেখেছিলাম। যেরকম টাইপের মধ্যে কি ছিল, একটা ছিল ক্রনিক কনস্টিপেশন আর একটা ছিল অ্যাকিউট কনস্টিপেশন। ক্রনিক কনস্টিপেশন কোনটা, যেটা নাকি দীর্ঘদিন ধরে হয়ে চলেছে, মাসের পর মাস একই রকমের সিচুয়েশন, ডিফিকাল্টি ফর বাউল ক্লিয়ারেন্স, সেটা ছিল ক্রনিক কনস্টিপেশনের মধ্যে। আর যেটা অ্যাকিউট কনস্টিপেশনের প্রবলেম আমরা যেটা দেখেছিলাম, সেটার মানে বোঝাচ্ছিলাম যেখানে হঠাৎ করে কোনো একটা শক পাওয়ার জন্য বা কোনো ফুড হ্যাবিট চেঞ্জের জন্য হঠাৎ করে কয়েক দিনের জন্য যখন বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, সেই সময় যখন ডিফিকাল্টি হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো ক্রনিক কনস্টিপেশন, অ্যাকিউট কনস্টিপেশন। এক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকে। যেরকম ডিফারেন্স বলতে, কনস্টিপেশনের ক্ষেত্রে আবার আরো দুটো টাইপ হয়, ঠিক আছে। সেই দুটো টাইপের মধ্যে কি পড়ে, একটা হচ্ছে অ্যাটনিক কনস্টিপেশন এবং আরেকটা হচ্ছে স্প্যাস্টিক কনস্টিপেশন, ঠিক আছে। আমি নাম লিখে দিচ্ছি। একটা কি বলছি, অ্যাটনিক কনস্টিপেশন, এইটা একটা গেল। আরেকটা নাম হচ্ছে স্প্যাস্টিক কনস্টিপেশন। এই দুটো টাইপের মধ্যে সবথেকে কমন যেটা দেখা যায় সেটা হচ্ছে এই অ্যাটনিক কনস্টিপেশনটা। অ্যাটনিক কনস্টিপেশন বলতে কি বুঝবো, যখন কোনো কারণে ইন্টেস্টাইনের মধ্যে যদি কোনোভাবে ইন্টেস্টাইনের যে নর্মাল মুভমেন্টটা থাকছে, অর্থাৎ এই যে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এগুলো যে হচ্ছে, এই নর্মাল মুভমেন্টটা যখন হচ্ছে না, যার ফলে বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, বা যে টক্সিক মেটেরিয়ালসগুলো লার্জ ইন্টেস্টাইনের মধ্যে জমে রয়েছে, সেগুলো যখন তার নর্মাল রেট, যে ফ্লোতে ওই পুরো যে আমাদের এই যে এই রকম যে একটা সাইকেল রয়েছে, এই জায়গা থেকে গিয়ে তারপরে এইভাবে এসে দেন আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে এই সাইকেল, এই যে এই নর্মাল রেটটা, এটা যখন হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ ওই মাসকিউলার যে টোনটা এখানে মাসেলের মধ্যে, এই লার্জ ইন্টেস্টাইনের মাসেলের মধ্যে যদি মাসকিউলার টোনটা নষ্ট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, অর্থাৎ তারা হয়তো প্রপার টাইমে কন্ট্রাক্ট এবং রিল্যাক্স হতে পারছে না, সেই অবস্থাটাতে দেখা যায় এই অ্যাটনিক কনস্টিপেশন। ওকে, এই অ্যাটনিক কনস্টিপেশনের ক্ষেত্রে মেইনলি কি কি দেখা যায়, কি কি প্রবলেম দেখা যায়, বেসিক্যালি হচ্ছে এই বা যদি আমি বলি অ্যাটনিক কনস্টিপেশনের কারণ কি, তাহলে সেটা দেখা যায় যে ভীষণ পুয়ার হাইজিন, ঠিক আছে, স্যানিটেশন প্র্যাকটিস বা পুয়ার হাইজিন, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, এবং বারবার করে ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে কি হচ্ছে, এই যে লার্জ ইন্টেস্টাইনটা, যেখানে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া দুজনে থাকে, তো যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, তখন ব্যাড ব্যাকটেরিয়ার কাউন্ট এই লার্জ ইন্টেস্টাইনে বেড়ে যাচ্ছে, যার ফলে গিয়ে ওই মাসকিউলার টোনটা আস্তে আস্তে কমে যায়। ওকে, এটা একটা কারণ যে পুয়ার হাইজিনের জন্য যখন ব্যাকটেরিয়াল কাউন্ট, বলে দিচ্ছি, পুয়ার হাইজিনের জন্য যখন ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেড়ে যাচ্ছে, সেটা একটা কারণ, যে কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে যাচ্ছে মানে
ব্যাড ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে তাদের পরিমাণটা কিন্তু এই লার্জ ইন্টেস্টাইনে বেড়ে যায়। তাহলে যেই ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে তখন লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে মাসেলগুলো ছিল তারা কিন্তু আর প্রপারলি কাজ করতে পারছে না, যার ফলে কোথাও কম রিল্যাক্স হচ্ছে, কোথাও বেশি রিল্যাক্সেশন হচ্ছে। ওই যে চাপ দেওয়াটা, রিল্যাক্স হচ্ছে, চাপ দিচ্ছে এবং পরের জায়গায় কন্ট্রাক্ট হচ্ছে, চাপ দিচ্ছে এবং পরের জায়গাটাতে রিল্যাক্স হচ্ছে অর্থাৎ প্রসারিত হচ্ছে এবং ফুড মাসটা বা ওয়েস্টটা সেই জায়গায় পৌঁছচ্ছে। এই ঘটনাটা ঘটছে না, যার ফলে কনস্টিপেশন দেখা যাচ্ছে। এছাড়াও আরো একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ধরুন প্রেগনেন্সির সময়, আমরা যখন প্রেগনেন্সি করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কনস্টিপেশন কিন্তু একটা বড় সিমটম বা একটা বড় ডিসঅর্ডার প্রেগনেন্সি টাইমে। তাহলে ডিউ টু প্রেগনেন্সি সেই সময় যেহেতু লার্জ ইন্টেস্টাইনের উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে তখন কনস্টিপেশন একটা কারণ হতে পারে। থার্ড হচ্ছে কি ল্যাক অফ এক্সারসাইজ, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্ট, যেটা আমরা আগের দিনও বলছিলাম কনস্টিপেশনের একটা কারণ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের রেগুলার রুটিনের মধ্যে থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা ভীষণ হাইজিনিক্যালি আমরা সবকিছু অত মেনটেন করতে পারি না, আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমরা সেইভাবে মেনটেন করতে পারছি না, বা হয়তো খুব বেশি করে বা হয়তো বহুদিন ধরে, মেনলি বহুদিন ধরে হয়তো কোনো ক্রনিক ইলনেস, কোনো অসুস্থতা রয়েছে শরীরে, যার ফলে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করতে পারছি না। সেই সমস্ত কিছু মিলিয়ে যে কনস্টিপেশনটা দেখা যায় তাকে বলা হয় অ্যাটমিক কনস্টিপেশন। বুঝা গেল এটা? এইটা কি বোঝা গেছে? কোন জায়গাটা বলি, কোন জায়গাটা আমার হচ্ছে আমি বুঝতে পারলাম না। মাসেলের সংকোচন প্রসারণটা তখনই হবে না যখন মাসেল, তো তাহলে সেই মাসেলের যে প্রোনাসিটিটা রয়েছে, তার যে ক্ষমতাটা রয়েছে একটা জিনিসকে সংকুচিত করা এবং প্রসারিত করা, এই বিষয়টা যখন কমে যাবে, যেটাকে আমরা নর্মালি বলে থাকি মাসেল লুজ হয়ে যাচ্ছে, সেই অবস্থাটার কারণে এই অ্যাটমিক কনস্টিপেশনটা দেখা যায়। তার কারণগুলোর মধ্যে কি কি বললাম? একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বললাম, একটা আমি বললাম কি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তারপরে ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাহলে ল্যাক অফ অ্যাক্টিভিটি, ল্যাক অফ অ্যাক্টিভিটি। এছাড়াও হচ্ছে প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় প্রবলেম হতে পারে, বা হচ্ছে ইলনেস। এই প্রত্যেকটা কারণের জন্য যে ধরনের কনস্টিপেশনটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাটমিক কনস্টিপেশন। নেক্সট যে কনস্টিপেশনটা বলছি দ্যাট ইজ স্প্যাস্টিক কনস্টিপেশন। এই স্প্যাস্টিক কনস্টিপেশনটা মেইনলি আমাদের ফুড হ্যাবিটের সাথে রিলেটেড। আগে অ্যাটমিক কনস্টিপেশনটা আমরা কি দেখলাম, আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড, তাই তো? এই স্প্যাস্টিক কনস্টিপেশনটা মেইনলি আমাদের ফুড হ্যাবিটের সাথে রিলেটেড। কিরকম ফুড হ্যাবিট? যেখানে আমরা এক্সেসিভ টি বা কফি নিচ্ছি, বা ধরুন অ্যালকোহল নেওয়া হচ্ছে, এক্সেসিভ অয়েল অ্যান্ড স্পাইস নেওয়া হচ্ছে, ওকে, অয়েল এবং স্পাইসেস অ্যাড করা হচ্ছে রেগুলার ডায়েটের মধ্যে, বা হয়তো ল্যাক্সেটিভ প্রচুর পরিমাণে নেওয়া হচ্ছে, আর্টিফিশিয়াল ল্যাক্সেটিভস যেগুলো গুঁড়ো চূর্ণ এই ধরনের যেসব জিনিসগুলো, এই আর্টিফিশিয়াল ল্যাক্সেটিভসগুলো প্রচুর পরিমাণে যদি নেওয়া হয় তখন কিন্তু এই স্প্যাস্টিক কনস্টিপেশনটা দেখা যায়। যেরকম হয় না ওই মানে ভুসি টাইপের অনেক কিছু পাওয়া যায় না বাজারে, হ্যাঁ, কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন জিনিসের চূর্ণ টাইপ বলে না নামগুলো, হ্যাঁ, তো সেই রকম জিনিসগুলো যদি এক্সেসিভ, হ্যাঁ, যদি এক্সেসিভ ইউজ করা হয়
সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সময় পরে গিয়ে বডি আর সেটার উপরে কাজ করতে পারে না, যার ফলে গিয়ে দেখা যায় এই স্প্যাস্টিক কনস্টিপেশনটা কখনো কখনো হচ্ছে। এছাড়াও দেখা যায় যে যেসব মানুষ খুব নার্ভাস, ঠিক আছে, বা অল্পতেই হয়তো প্রচুর টেনশন নিয়ে ফেলছেন বা প্রচুর নার্ভাস হয়ে যাচ্ছেন, স্ট্রেস নিয়ে ফেলছেন, নার্ভাসনেস, টেনশন, এই সব কিছুর জন্য যে কনস্টিপেশনটা দেখা যায় সেটাকে বলা হয় স্প্যাস্টিক কনস্টিপেশন, ঠিক আছে। এবং এই স্প্যাস্টিক কনস্টিপেশনের ক্ষেত্রে কি হয় যে অনেক সময় দেখা যায় যে একটা পেন হচ্ছে, হ্যাঁ, পেনটা কোথায় হতে পারে, পেনটা ইদার রেকটামে হতে পারে, যখন স্টুল ক্লিয়ার হচ্ছে সেই অবস্থায় সেই সময় একটা পেন দেখা যেতে পারে, অথবা পেটে ব্যথা হতে পারে, অ্যাবডোমিনাল পেন দেখা যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু স্প্যাস্টিক কনস্টিপেশনের মধ্যে দেখা যায়। ওকে, এইটুকু বোঝা গেল? এগুলো বোঝা গেছে তো? ল্যাক্সেটিভ আমি বলছি তো, শুনুন আগে। ল্যাক্সেটিভ, ঠিক আছে, ল্যাক্সেটিভস মানে হচ্ছে যেগুলো কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য যে জিনিসগুলো পাওয়া যায়, সেটা ট্যাবলেট হতে পারে, কোনো গুঁড়ো হতে পারে, বা সেটা কোনো সিরাপের মতন হতে পারে, যে কোনো কিছু, সেইগুলো যদি বেশি করে ইউজ করা হয়, বিশেষ করে যেগুলো আর্টিফিশিয়াল ল্যাক্সেটিভস হয়, মানে অ্যালোপ্যাথি টাইপের কোনো সিরাপ হলো বা ট্যাবলেট হলো, এইগুলো যদি রেগুলার ইউজ করা হয় তখন কিন্তু আস্তে আস্তে কনস্টিপেশনের পরিমাণ আরো বাড়তে থাকে। হয়তো প্রথম কয়েকদিন সেটা খুব নর্মাল থাকে, কিন্তু তারপরে আস্তে আস্তে ওই এক্সেসিভ ল্যাক্সেটিভ ইউজ করার ফলেও কিন্তু কনস্টিপেশন বাড়তে থাকে, ঠিক আছে। না, এটা এই সবগুলোর ঘুষি যেটা, সেটা তো ন্যাচারাল ওয়েতে হচ্ছে, হ্যাঁ, ন্যাচারালটা নয়, আমি মেনলি বলছি যেগুলো আর্টিফিশিয়াল। এবার ধরুন এসবগুলোর ঘুষির মধ্যে আর কোনো অ্যাডিটিভস ইউজ করা হচ্ছে না, কিন্তু এমন অনেক ওই আয়ুর্বেদিক টাইপের ফর্মুলা থাকে যার মধ্যে হয়তো অনেক সময় কিছু প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে বা কিছু অ্যাডিটিভস ইউজ করা হয়েছে, তো সেইটা তো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না, তো সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। এবার ডিপেন্ড করছে যে জেনুইন ব্যাপারটার উপরে ডিপেন্ড করছে কোথায় কতটা জেনুইন। মেইনলি যেগুলো অ্যালোপ্যাথিক যে জিনিসগুলো থাকে তাতে এই সমস্যাটা হওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। আপনি বলুন ওটা অ্যালোপ্যাথি না ন্যাচারাল? যেটা আপনি ত্রিফলা বললেন ওটা অ্যালোপ্যাথির মধ্যে পড়বে না ন্যাচারাল রেমেডির মধ্যে পড়বে? তাহলে ন্যাচারালটা আমি কি বললাম? ন্যাচারালটার মধ্যে অসুবিধা হয় না, ঠিক আছে, অ্যালোপ্যাথির মধ্যে মেইনলি প্রবলেমটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যে ডিজিজটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স। নামটা হয়তো খুব একটা বড় টার্ম দেখে মনে হচ্ছে, বা আমাদের শর্ট ফর্মটাও জেনে রাখতে হবে, জিআরটি। তো জি ফর গ্যাস্ট্রো, ই ফর ইসোফেগাল, আর ফর রিফ্লাক্স, অ্যান্ড ডি ফর ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এইটার মানে কি, আমি আগের দিন যখন ইনডাইজেশন পড়াচ্ছিলাম আমি তখন কি বলেছিলাম যে যখন আমাদের স্টমাকটা বেশি ভরে যাচ্ছে, ঠিক আছে, তার যে লেভেলটা, সেই লেভেলটা যখন বেড়ে যাচ্ছে তখন এই জায়গায় যে এয়ারটা রয়েছে সেই এয়ারটা কিন্তু বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি ঢেকুর। তার মধ্যে স্টমাকের মধ্যে যদি অ্যাসিডিটি বেশি হয়ে যায় তাহলে যখন ঢেকুরটা ওঠে তখন একটা ঝাঁঝালো ভাব থাকে। কখনো কখনো দেখা যায় ওই ঢেকুরটার সাথে একটু তরল অংশ কিন্তু উঠে আসে, সেটা কিন্তু বমি নয়, বাট একটা তরল অংশ কিন্তু উঠে আসে, সেইটাই হচ্ছে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স। অর্থাৎ এই যে এখানে স্টমাকের মধ্যে একটা যে কোনো কারণেই হোক না কেন, স্টমাকের মধ্যে যখন ফুড পার্টিকেলস গুলো আসছে, তো ফুড পার্টিকেলস গুলো ওখানে রয়েছে, সেখানে অ্যাসিডটা রয়েছে,
HCl-টা রয়েছে, বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইমস রয়েছে, এবং সেগুলো যখন ব্রেকডাউন হচ্ছে, ফুডটা যখন ভাঙছে, সেখান থেকে একটা ওয়াটার জেনারেট হচ্ছে। এই যে বিভিন্ন প্রসেস, তার ফলে স্টমাকের মধ্যে একটা অ্যাসিডিক সলিউশন তৈরি হয়। ঠিক আছে, এই অ্যাসিডিক সলিউশনটা এবার আমি যদি স্টমাকটাকে অত্যন্ত বেশিভাবে ভরে দিই, তখন কি হবে, ওই অ্যাসিডিক সলিউশনটা বেড়ে যাবে। বা যদি অতিরিক্ত পরিমাণে অ্যাসিড ক্ষরণ হতে থাকে, অর্থাৎ অলরেডি স্টমাক থেকে অ্যাসিড সিক্রিশন হচ্ছে, এর সাথে সাথে আমরা এমন কোনো খাবার নিলাম, সেই খাবারটারও অ্যাসিডিক কন্টেন্ট বা অ্যাসিডিক পিএইচটা বেশি, তারাও অ্যাসিড জেনারেট করছে, যার ফলে কি হয়, এইখানে যে তরলটা থাকার কথা তার পরিমাণটা বেড়ে যায়। সেটাই অনেক সময় আমাদের, কেন এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেগাল, কারণ গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক। তো গ্যাস্ট্রো থেকে অর্থাৎ স্টমাক থেকে যখন ইসোফেগাসের মাধ্যমে, ইসোফেগাস মানে এই যে ফুড পাইপটা থাকে বা খাদ্যনালী, সেই ইসোফেগাসের মাধ্যমে যখন রিফ্লাক্স হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, রিফ্লাক্স মানে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তাতেই আবার রিটার্ন করছে, সেই অবস্থাটাকে বলা হবে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স। ঠিক আছে, এবার যেহেতু এই অ্যাসিডিক সলিউশনটার মধ্যে ওই যেহেতু অ্যাসিডিক ব্যাপারটা থাকে, তাই জন্য কি হয়, হার্টবার্ন, বুক জ্বালা হতে পারে, গলা জ্বালা হয়, কারণ এই অ্যাসিডটা পুরোটা এই পথটা দিয়ে তারপরে বেরোচ্ছে, তারপরে রিফ্লাক্সটা আসছে, তাই জন্য যে যে পথটা দিয়ে এটা যাবে সেই প্রতিটা জায়গায় কিন্তু ওই জ্বালা ভাবটা হতে পারে। এবার এটার একটা সমস্যা কি হয়, দীর্ঘদিন ধরে যদি এরকম, তার সাথে কিছু কিছু ফুড পার্টিকেলসও থাকে, অনেক সময় কিছু ফুড পার্টিকেলসও থাকে, তো দীর্ঘদিন ধরে যদি এই জিনিসটা হতে থাকে এবং ইসোফেগাসের মাধ্যমে যদি রোজ বা বারবার যদি এরকম অ্যাসিডিক সলিউশন বেরোতে থাকে, তখন কি হবে, এই ইসোফেগাসের যে ওয়ালটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, যার ফলে একটা সমস্যা তৈরি হবে, যেটাকে বলা হয় ইসোফ্যাগাইটিস। ঠিক আছে, ইসোফ্যাগাইটিস। এটা কি হয়, দেখবেন অনেক সময় ওই যখন এন্ডোস্কোপি করা হয় না, এন্ডোস্কোপি করা হয় মানে কি, মুখের মাধ্যমে একটা পাইপ দিয়ে একটা নল ঢুকিয়ে সেটা ইদার স্টমাক অবধি বা স্মল ইন্টেস্টাইন অবধি যায়, সেই পাইপটা, সেই নলটা কোথা দিয়ে যায়, ডাইরেক্ট আমাদের ইসোফেগাস দিয়ে যায়, এবং এই প্রতিটা জায়গায় মানে থ্রু মাউথ ক্যাভিটি টিল দ্য স্মল ইন্টেস্টাইন, সেখানে কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কোথায় ক্ষত তৈরি হয়েছে, ঘা হয়েছে, বা কোথাকার ওয়ালগুলো নষ্ট হয়ে গেছে, মিউকাস মেমব্রেনটা নষ্ট হয়ে গেছে, এই সবটা কিন্তু বোঝা যায় ওই এন্ডোস্কোপি থেকে। হ্যাঁ, তার ক্যামেরার মাধ্যমে যেরকম আলট্রাসাউন্ড হয় ঠিক সেরকমই মনিটরে ওইখানে সেটা চলে আসে। তো এই ইসোফ্যাগাইটিসের ক্ষেত্রেও কিন্তু ওই এন্ডোস্কোপি করা যেতে পারে, কিন্তু যাদের ইসোফ্যাগাইটিস হয়ে গেছে, ফ্যাগাইটিস, আইটিস মানে কি বলেছিলাম, যে কোনো ক্ষেত্রে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, সেই জায়গাটার মধ্যে একটা প্রদাহ তৈরি হচ্ছে। প্রদাহটা কেন তৈরি হচ্ছে, জাস্ট বিকজ অফ দিস অ্যাসিডিক পিএইচ, হাই অ্যাসিডিক পিএইচ। তো ওই রকম ইসোফ্যাগাইটিস হতে পারে, বা অন্যান্য বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লিকেশন তৈরি হতে পারে। এবার যখন এই জায়গাটা, যে রাস্তা দিয়ে খাবারটা আমার স্টমাকে আসছে, সেই রাস্তাটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে খাবারটা কিন্তু আমার স্টমাকে সঠিকভাবে আসতে পারবে না। কারণ ইসোফেগাসের কাজটা কি, আমরা মুখের মধ্যে যে খাবারটাকে চিবিয়ে একটা মণ্ড তৈরি করলাম, যেটাকে আমরা বলে থাকি বোলাস, তার নামটা কি, তার নাম হচ্ছে বোলাস। এই বোলাসটা এবারে যখন ফুড পাইপ দিয়ে নামছে, ইসোফেগাসের কাজ হচ্ছে কিন্তু ওকে স্মুথলি আমাদের স্টমাকে নিয়ে আসা, ওই একই রকম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের স্টমাকে নিয়ে আসাটা হচ্ছে ইসোফেগাসের কাজ।
এবার ইসোফেগাস যদি নিজেই ক্ষতিগ্রস্ত থাকে তাহলে কিন্তু ও তখন আর তার নিজের কাজটা করতে পারবে না, অর্থাৎ বোলাসকে সে স্টমাক অব্দি আনতে পারছে না, প্রপারলি একটা নর্মাল টাইমে আনতে পারছে না। তার ফলে কি হবে, ইনডাইজেশনের সমস্যা আরো বাড়তে থাকবে। তাহলে এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে না, তখন সলিড ফুডের বদলে আমাদেরকে তাকে দিতে হবে সফট ফুড, সফট ডায়েট এবং মেইনলি লিকুইড ফুড। ঠিক আছে, লিকুইড ফুডের সাথে সাথে এমন ফুড যেটার মধ্যে এক্সেস ইনসলিউবল ফাইবার থাকবে না, কারণ ইনসলিউবল ফাইবার যদি থাকে তারা যখন ইসোফেগাস দিয়ে আসবে তাদের দেওয়ালগুলোতে কিন্তু আঘাত সৃষ্টি করবে। সেই ইনসলিউবল ফাইবার ইসোফেগাইটিস যদি হয়ে থাকে তাহলে ইসোফেগাসের দেওয়ালে আঘাত দেবে। সেই জন্য হাই ইনসলিউবল ফাইবার আমরা দেব না। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবারে যেটা জানবো সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াটা আমরা মানে বহুবার পড়েছি, এটা নতুন করে কিছু বলার মতো নয়। ডিজিজটা বেসিক্যালি ডায়রিয়ার ক্ষেত্রে কি হয়, ডায়রিয়ার বেশ কিছু কারণ থাকে। ওকে, সেই কারণগুলো কি কি, একটা হচ্ছে খাবারটা যদি প্রপারলি ডাইজেস্ট না হয় তাহলে যেরকম ডায়রিয়া হতে পারে, ঠিক সেরকমই যদি স্যানিটেশনটা খুব পুয়ার হচ্ছে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা যাচ্ছে, তখনও কিন্তু ডায়রিয়া হতে পারে। ওকে, এছাড়াও দেখা যায় কি, যাদের হয়তো ওই আগের দিন যেরকমটা বললাম যে ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে বা কারোর গ্লুটেন ইনটলারেন্স রয়েছে, তারা যদি সেই খাবারগুলো খাচ্ছে তখনও কিন্তু বডিতে প্রপারলি সেটা ডাইজেস্ট করছে না এবং যার ফলে ডায়রিয়া দেখা যায়। বা অনেক সময় দেখা যায় যে হয়তো দীর্ঘদিন ধরে কনস্টিপেশন হচ্ছে, ঠিক আছে, দীর্ঘদিন কনস্টিপেশন হওয়ার ফলে কি হচ্ছে না, যেগুলো আনডাইজেস্টেড ফুড সেগুলো বিভিন্ন জায়গায় জমে থাকছে, স্টমাকে কিছুটা জমছে, কিছুটা স্মল ইন্টেস্টাইনে জমছে, কিছুটা হয়তো লার্জ ইন্টেস্টাইনে জমছে, এরকম বিভিন্ন জায়গায় জমে থাকছে। একটা সময়ের পরে গিয়ে সেগুলো যখন পচে যাচ্ছে, ওই খাবারগুলো তো ওখানে থাকতে থাকতে আস্তে আস্তে পচে যাবে, পচে গিয়ে গলে তার ফলে বডির মধ্যে একটা ইনফেকশন তৈরি করছে। সেই ইনফেকশনের কারণে হঠাৎ করে ডায়রিয়া হতে দেখা যায়, এবং যেখানে একদম লুজ স্টুল হচ্ছে বা ওয়াটারি স্টুল কিন্তু দেখা যায় এই ডায়রিয়ার ক্ষেত্রে। এছাড়াও আবার অনেক সময় দেখা যায় যে ধরুন কারোর ওই একই রকম, ধরুন কারোর প্রচন্ড টেনশন আছে, সেই টেনশনের থেকেও ডায়রিয়া হতে পারে। হঠাৎ করে কোনো বিষয়ে একটা খুব টেনশন নিয়ে ফেললেন এবং তার ফলে দেখা গেল ডায়রিয়া হচ্ছে, এরকম কিন্তু বেশ কিছু কারণ দেখা যায়। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন তো রয়েছে, ব্যাকটেরিয়াল বা অন্যান্য জার্মস যদি বডিতে অ্যাটাক করে তার কারণেও ডায়রিয়া দেখা যায়। এই ডায়রিয়াটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, কারণ বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রবলেম কি, তারা যেহেতু জানে না যে প্রপার স্যানিটেশন প্র্যাকটিস কি বা কেন, মানে খাওয়ার আগে হাত ধুতে হবে, কেন যেখানে সেখানে হাত দেওয়া যাবে না, কেন নোংরা হাতটা আমরা মুখে দেবো না, এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু একটা বাচ্চা কিন্তু সেটা জানে না বা তারা বুঝতে পারে না, তাদের যে এজটা রয়েছে। সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের এই ডায়রিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে। এছাড়াও যেসব বাচ্চারা প্রচন্ড অপরিচ্ছন্ন পরিবেশে থাকছে বা হয়তো প্রচুর পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে থাকছে, সব সময় গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এই যে একটা পলিউশন সারাক্ষণ রয়েছে, তো তার ফলেও কিন্তু যেরকম কনস্টিপেশন হতে পারে সেরকম আবার ডায়রিয়াও দেখা যেতে পারে। ওকে, এই ডায়রিয়ার মধ্যেও কিন্তু এই অর্থাৎ এই ডায়রিয়াটাও আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। যেরকম কনস্টিপেশনকে আমরা ক্রনিক কনস্টিপেশন এবং অ্যাকুইট কনস্টিপেশন বলেছিলাম, ঠিক সেরকমই ডায়রিয়াটাকেও আমরা অ্যাকুইট ডায়রিয়া এবং ক্রনিক ডায়রিয়া এই দুটো ভাগে ভাগ করতে পারি।
ক্রনিক ডায়রিয়া আর অ্যাকিউট ডায়রিয়া। ক্রনিক ডায়রিয়াটা কি হচ্ছে? ক্রনিক হচ্ছে যখন হঠাৎ করে একদম লুজ স্টুল, পুরো ওয়াটারি স্টুল, জলের মতন যখন স্টুল সিক্রেশন হচ্ছে এবং তার সাথে সাথে প্রচন্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে দেখা যাচ্ছে, হাত পা বিশেষ করে মাসেল ক্র্যাম্পস দেখা যাচ্ছে, হাত পা টান ধরে যাচ্ছে, যেটাকে শিয়ার টান বলা হচ্ছে, ঠিক আছে, হাত পায়ে টান ধরছে বা ক্র্যাম্প দেখা যাচ্ছে। এছাড়াও প্রচন্ড উইকনেস লাগছে এবং এতটাই বডি টেম্পারেচার কমে যায়, বডি টেম্পারেচার না আদার বডি এতটাই বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় যে তার জন্য অনেক সময় জ্বরও চলে আসতে পারে, বমি হচ্ছে প্রচন্ড। এই যে একটা এক্সেসিভ ডিহাইড্রেশন, এটা হয় অ্যাকিউট ডায়রিয়ার ক্ষেত্রে। মেইনলি অ্যাকিউট মানে হচ্ছে যার সিভিয়ারিটিটা অনেকটা বেশি, অ্যাকিউট ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যায়। এবং এই অ্যাকিউট ডায়রিয়াটা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন অবধি থাকতে পারে, ঠিক আছে। যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু অ্যাকিউট ডায়রিয়া 2 থেকে 3 দিন অবধি ম্যাক্সিমাম থাকতে পারে। এই অ্যাকিউট ডায়রিয়ার কারণ হচ্ছে ফুড পয়জনিং, মেইনলি ফুড পয়জনিং। ওই যদি অস্বাস্থ্যকর কোনো একটা পরিবেশ থেকে খাবার খাওয়া হলো বা কোনো একটা খাবার সেটা হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু সেটা আমরা না বুঝে খেয়ে নিয়েছি, এই ধরনের যে জিনিসগুলো তার ফলে কিন্তু অ্যাকিউট ডায়রিয়া দেখা যায়, ঠিক আছে। ফুড পয়জনিং এর জন্য মেইনলি অ্যাকিউট ডায়রিয়া দেখা যাচ্ছে। এবং নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। এই ক্রনিক ডায়রিয়াটার ক্ষেত্রে কিন্তু মানে ক্রনিক ডায়রিয়া মানে হচ্ছে লং লাস্টিং, বহু দিন ধরে চলছে, সেটাকে বলা হয় ক্রনিক ডায়রিয়া। এবং এই ক্রনিক ডায়রিয়াটা এটা যেরকম 2 থেকে 3 দিন থাকে, ক্রনিক ডায়রিয়াটা যেরকম 2 থেকে 3 সপ্তাহ থাকতে পারে বা তারও বেশি হতে পারে, যদি কারণটাই না বোঝা যায় কেন ডায়রিয়াটা হয়েছে, সেই কারণটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু এটা আরো বেশি দিন লাস্ট করতে পারে। এই ক্রনিক ডায়রিয়ার কারণটা কি? ক্রনিক ডায়রিয়ার কারণ হচ্ছে মেইনলি খাবারের মধ্যে যদি ভিটামিন আর মিনারেল ডেফিসিয়েন্সি দেখা যায়, যেরকম ভিটামিন B12, জাস্ট আ সেকেন্ড, তো ক্রনিক ডায়রিয়ার কারণটা কি বলবো? ধরুন ভিটামিন B12, তারপরে ফোলিক অ্যাসিড, এইগুলো যদি রেগুলার ডায়েটের মধ্যে প্রপারলি অ্যাবজর্ব না হয় তখন ক্রনিক ডায়রিয়া দেখা যেতে পারে। কারণ এগুলোর অ্যাবজর্পশন প্রবলেম মানে তো সেটা আমরা হঠাৎ করে বুঝতে পারবো না, দীর্ঘদিন ধরে সেটা হতে থাকবে এবং ডায়রিয়াটাও কিন্তু এরকমই দীর্ঘদিন ধরে চলতে থাকবে। বা হয়তো ফ্যাটি ফুড বেশি খাচ্ছি, ঠিক আছে, ফ্যাটি ফুড বেশি খাচ্ছি কিন্তু সেই ফ্যাটটা বডি ডাইজেস্ট করতে পারছে না, তার ফলেও কিন্তু ক্রনিক ডায়রিয়া দেখা যায়। অনেক সময় দেখা যায় যে স্টুলের সাথে সাথে কিন্তু ব্লাডও সিক্রিট হচ্ছে, ব্লাডও বেরোতে দেখা যায় স্টুলের সাথে সাথে। এই সিচুয়েশনটাতে যখন ফ্যাটটা ডাইজেস্ট হচ্ছে না এবং তার সাথে স্টুলের সাথে যখন ব্লাড দেখা যাচ্ছে, সেই অবস্থাটাকে মানে সেই ডিজিজটাকে কিন্তু আরো একটা নাম দেওয়া হয়, যার নাম হচ্ছে স্টিয়াটোরিয়া, ঠিক আছে, স্টিয়াটোরিয়া। ডায়রিয়াটা যখন মানে ডায়রিয়ার কারণ যখন ফ্যাটের ম্যালঅ্যাবজর্পশন, তখন সেই অবস্থাটাকে বলা হবে স্টিয়াটোরিয়া। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট কারো? ফ্যাটি ফুড থাকে না বলতে? যদি ফ্যাটি ফুড বডি ডাইজেস্ট করতে না পারে, ঠিক আছে, ফ্যাটটাকে যদি বডি ডাইজেস্ট করতে না পারে তখন ডায়রিয়া দেখা যায়। এবার সেই সময়
হয় যদি ওই স্টুলের সাথে সাথে যদি ব্লাডও বেরোয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় স্টিয়ারোডিয়া। ঠিক আছে, বোঝা গেল এটা? এবারে না পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখব ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ডায়রিয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি কি করব, যে নর্মাল বাড়িতে যে ফ্লুইডটা রয়েছে আমরা সেটা আগে দেবো। তার মধ্যে সবার প্রথমে আমরা কি দেবো, তাকে বারবার করে জল দেবো। ঠিক আছে, নেক্সট আমরা কোন ফ্লুইডটা দেবো, ওআরএস সলিউশন। এবং ওআরএস আমার বাড়িতে নেই, তাহলে আমি বাইরে থেকে গিয়ে আনবো সেই অপেক্ষা আমি করবো না, আমি হোমমেড ওআরএস তৈরি করবো। সেই হোমমেড ওআরএসটা কিরকম, 1 গ্লাস যদি আমি গরম জল মানে একদম ফুটন্ত জলটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা নর্মাল জল সেটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলাম ধরুন 15 থেকে 20 মিনিট, সেটাকে ভালো করে ফোটানো হলো, নিয়ে এবার ঠান্ডা করা হলো। ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে কখনো আমরা গরম কিছু দেব না, একদম রুম টেম্পারেচার, যেটা আমাদের নর্মাল বডি টেম্পারেচার, রুম টেম্পারেচারের সাথে তো অ্যাডজাস্টেড, তো সেই নর্মাল টেম্পারেচারের খাবার হোক, লিকুইড হোক, যা কিছু হোক, সেটা কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারে দিতে হবে। তাহলে ওই জলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে তার সাথে আমরা জাস্ট 1 পিঞ্চ এই রকম 1 চিমটে যেটাকে বলা হয়, তো সেই রকম ওই 1 পিঞ্চ নুন এবং 1 টেবিল স্পুন সুগার অ্যাড করলাম, নুন চিনির জল, সেইটাকে আমরা তাকে দিলাম। তাহলে এই যে সল্ট অ্যাড করলাম সেখান থেকে আমি কি পেলাম, সল্টের মধ্যে থেকে আমি জাস্ট যখন 1 পিঞ্চ আমি সল্ট অ্যাড করলাম, সল্টের মধ্যে আমি পেলাম হচ্ছে সোডিয়াম, রাইট। এবং যখন আমি 1 টেবিল স্পুন ও 1 টিস্পুন আমি অ্যাড করলাম সুগার, এর মধ্যে থেকে আমি পেলাম পটাশিয়াম। এইটাই ডিহাইড্রেশনের জন্য দরকার। এবার যেহেতু আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা পটাশিয়ামে থাকে, অর্থাৎ সেলের ভিতরে আমার পটাশিয়ামটাই থাকছে এবং ম্যাক্সিমাম কাজ সেলের ভিতরে হচ্ছে, তাই জন্য পটাশিয়ামের পরিমাণটা বেশি হচ্ছে, সোডিয়ামের পরিমাণটা কম হচ্ছে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু সোডিয়ামের পরিমাণ বেশি করে দেব না। এইটা আমার হয়ে গেল হোমমেড ওআরএস। বলছি হোমমেড ওআরএস। তাহলে হোমমেড ওআরএস এর মধ্যে কি পেলাম আমি, 1 পিঞ্চ সল্ট দিলাম, যেখান থেকে আমরা সোডিয়াম পাচ্ছি। এই সোডিয়ামটা কি কাজ করবে, এক্সট্রা সেলুলার ফ্লুইডের কনসেন্ট্রেশনটা বাড়াবে, অর্থাৎ সেলের বাইরের যে ফ্লুইডটা রয়েছে সেখানে আমার সোডিয়ামটা লাগলো। এবং দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার, এই সুগারের মধ্যে আমি দিলাম পটাশিয়াম। পটাশিয়ামটা আমাকে বেশি রাখতে হচ্ছে কারণ সেলের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেখানে মেইনলি থাকছে পটাশিয়াম, আর সেলের ভেতরে যেহেতু কাজটা হয়, সেলের বাইরে তো কাজ হচ্ছে না, সেলের ভিতর হচ্ছে, যেহেতু সেলের ভিতরেই সমস্ত কাজ হয়, তাই সেই সেলের ভেতরের ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে, সেই জন্য পটাশিয়ামের পার্সেন্টেজ বেশি থাকলো। তাহলে এই জিনিসটা আমি কোথায় মেশাচ্ছি, 1 গ্লাস অফ বয়েলড ওয়াটার। ঠিক আছে, এইটা আমার চলে গেল হোমমেড ওআরএস এর ক্ষেত্রে। এবার নেক্সট আমরা যখন কমার্শিয়াল ওআরএসটা নেব, তাহলে কমার্শিয়াল ওআরএস এর ক্ষেত্রে কিন্তু খুব রেকমেন্ডেড ওআরএস যেটা, তার একটা ফর্মুলা রয়েছে। ঠিক আছে, এই মানে আমরা যে নরমাল ওআরএস এর প্যাকেজটা কিনি, বলি
আচ্ছা, যদি ধরুন আমি একদমই চাইছিলাম আমি চিনি খাবো, কিন্তু চিনিটার মধ্যে থেকে পটাশিয়ামটা আমি ইজিলি পাচ্ছি, যেটা অন্য কোনো ফুড থেকে আমি ইজিলি পাবো না পটাশিয়ামটা। এবার আমি খেতেই পারি, আমি অন্যান্য ফুড যেরকম বিভিন্ন ধরনের ফুড থাকে, সেটা বিভিন্ন ফলের রস হতে পারে, তার মধ্যেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাবো। যদি আমার মনে হচ্ছে যে আমি হোমমেড ওআরএসটা নেব না, তাহলে আমাকে রেগুলার বেসিসে মানে বারবার করে ফলের রসটাকে ইনক্লুড করতে হচ্ছে, তবে সেই ফলের রসটাও কিন্তু পুরো স্ট্রেন হতে হবে, ঠিক আছে? তার মধ্যে কোনো রকম ভাবে কিন্তু কোনো ফাইবার অ্যাড করা থাকবে না, যে ফলের রসটা সেটা একদম একদম ক্লিয়ার ফ্লুইডের ক্ষেত্রে, সেটা আমরা অরেঞ্জ জুস হতে পারে বা মোসাম্বির জুস হতে পারে, যে কোনো ফলের রস যেটাই আমরা নিচ্ছি না কেন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদেরকে স্ট্রেন করে নিতে হবে। এছাড়াও আমরা নিতে পারি বার্লি ওয়াটার, নেওয়া যেতে পারে, সেখান থেকে কিন্তু আমরা পটাশিয়ামটা পাবো। তাহলে এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাড করা যেতে পারে রেগুলার ডায়েটের মধ্যে। না, ওরকম কোনো আলাদা করে মানে আপনি যদি সলিউশন বানাতে চান, তাহলে পটাশিয়ামটা মানে নুনের সাথে দিয়ে আপনি চিনির মতন আরেকটা কিছু দিচ্ছেন, যেটাতে আপনি একটা ওয়াটার সলিউশন বানাবেন, এটা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে সেই জন্য আপনি হোমমেড ওয়াটারটাকে পুরোটাই স্কিপ করে দিতে পারেন, স্কিপ করে আপনি ফ্রুট জুস নিতে পারেন, সেটাও কিন্তু আপনাকে পটাশিয়াম দিচ্ছে। ওকে, করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা প্রসেসড ফুড না নিলে হবে, ব্রাউন সুগারেও আমরা পটাশিয়ামটা পাবো। বলুন আরেকজন কি বললেন? নুন অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ ফ্রুট জুসের মধ্যে নুন অ্যাড করে দিতে পারেন অল্প, মানে ব্ল্যাক সল্ট অ্যাড করে দেওয়া যেতে পারে বা পিঙ্ক সল্ট অ্যাড করে দেওয়া যেতে পারে খুব সামান্য পরিমাণে, যদি কেউ ফ্রুট জুস নিচ্ছেন। কোনটা? আচ্ছা আচ্ছা, আরেকটা আমরা পটাশিয়ামের জন্য মানে এই ওআরএসটা ছাড়াও যেরকম ফ্রুট জুস বললাম, আর একটা খুব হয় যে আমরা যদি ডাবের জল নিতে পারি, ঠিক আছে? তাহলে সেখানে আমাদেরকে কিছু করতে হচ্ছে না, কোনো ফলের রস করতে হচ্ছে না, ছাঁকতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, প্লেন আমরা যদি ডাবের জল নিয়ে নিই, সেখান থেকেও কিন্তু আমরা এই সেম মানে ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা রেমেডিটা পেয়ে যাব। সোডিয়াম পাবো না, কিন্তু হাই অ্যামাউন্ট অফ পটাশিয়াম পাবো, ঠিক আছে? তো সেটা কিন্তু আমরা নিতে পারবো। ওকে, আচ্ছা, নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি তো সবসময় তো ডাবের জল খাচ্ছেন না, আপনি তো তার সাথে অন্য কিছু খাচ্ছেন। ধরুন ডাবের জল খেয়েছেন, কখনো লেবুর রস খেলেন, সবটার মধ্যে আপনি নুন খাবেন। হ্যাঁ, ওটাই হয় ইউজুয়ালি, ওই টক্সিন অ্যাকুমুলেশনের জন্যই হয়। আচ্ছা, এবার হু রেকমেন্ডেড ওআরএস যেটা বলছি, এটার মধ্যে কি কি থাকে, এটার অ্যামাউন্ট গুলো আমি এখানে লিখছি না, এটা অলরেডি আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট কম্পোজিশন গুলো বলছি কি কি থাকে, তাহলে বুঝতে পারবেন যে ওআরএস এর জন্য এক্স্যাক্টলি কি দরকার। কি থাকছে? গ্লুকোজ, ঠিক আছে? এই গ্লুকোজটা সবথেকে বেশি পরিমাণে থাকে, অলমোস্ট 20 গ্রামসের মতন কিন্তু গ্লুকোজ থাকে, যাতে করে ইনস্ট্যান্ট এনার্জিটা আসে, ঠিক আছে? এই ওআরএস এর সলিউশনটার মধ্যে মানে আমরা অলমোস্ট 20 গ্রামসের মতন গ্লুকোজ পেলাম। ওআরএস এর কিন্তু বলছি যেটা 1 প্যাকেট যেটা আসে, আমি কোনো ওই নরমাল যে লিকুইড যেটা পাওয়া যায় সেটার কথা বলছি না। সব যারা মার্কেটের ওআরএস নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু একদম সেটা মাথায় রাখতে হবে যে লিকুইড যেটা টেট্রা প্যাক পাওয়া যায় তার থেকেও বেটার হচ্ছে আমরা যদি পাউডার ফর্মে নিই, ঠিক আছে? সেটা ইলেকট্রল হতে পারে, ওআরএস হতে পারে, যাই কিছু হোক না কেন আমাদেরকে পাউডার ফর্মে নিতে হবে। আচ্ছা, এবারে গ্লুকোজের সাথে সাথে আর কি আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড বা
NaCl, যেটা আমরা নুনের মধ্যে পাচ্ছিলাম, বাড়ির যে নুন সেখানে আমরা যেটা পাচ্ছিলাম সেটা এই ওয়াটার সলিউশনের মধ্যে থাকছে NaCl। এছাড়াও থাকে হচ্ছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট এবং থাকছে পটাশিয়াম ক্লোরাইড। এইটা মেইনলি থাকছে বহু রেকমেন্ডেড ওয়াটার সলিউশনের মধ্যে। তো ডায়রিয়ার ক্ষেত্রে ফার্স্ট ডায়েটারি ম্যানেজমেন্ট হবে ফ্লুইড ম্যানেজমেন্ট। তাহলে ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি বললাম, প্রথমে জল খেতে হচ্ছে, সেই জলটা 15 থেকে 20 মিনিট অন্তর, নর্মাল জল যদি কেউ খাচ্ছে তাহলে সেটা বারবার, অর্থাৎ এই 15 থেকে 20 মিনিট অন্তর তাকে 1 কাপ করে হলেও জলটা খেতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে সে বিভিন্ন ফ্রুট জুস নিচ্ছে, ডাবের জল হতে পারে, লেবুর রস হতে পারে, যে কোনো ধরনের ফ্রুট জুস নিতে হচ্ছে। থার্ড হচ্ছে ওআরএস ওয়াটার নিতে হচ্ছে। ওআরএস ওয়াটারটা 1 ঘন্টা অন্তর 2 ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে, ফ্রুট জুসটাও তাই 2 ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে। এবার 2 ঘন্টা, আমি এখন 12টার সময় আমি ফ্রুট জুস খেয়েছি, আমি এবার 2টোর সময় খাবো, তাহলে এর মাঝখানে যখন আমার জল তেষ্টা পাবে আমি তখন কি খাবো, প্লেন জল খাবো, বা একটু হয়তো ওআরএস ওয়াটারটা আমি সিপ করলাম। এটা আমাদের করতে হবে ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আদারওয়াইজ কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে বিশাল কিছু ডায়েটারি ম্যানেজমেন্ট লাগে না। যেটা এই ফ্লুইড ম্যানেজমেন্টের সাথে আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লো ফাইবার ডায়েট। এমন কোনো ফুড আমি দেবো না যেটা ডাইজেস্ট করতে ডিফিকাল্ট। তাহলে ডায়রিয়ার সময় আমি কোনো প্রোটিন রিচ কিছু দেবো না, আমি ফ্যাটি ফুড কিছু দেবো না, অনলি সিম্পল কার্বোহাইড্রেট আমাকে দিতে হবে, যাতে করে ইনস্ট্যান্ট বডি এনার্জি পায় এবং সেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা কিন্তু আমাদের দিতে হচ্ছে। এবং সব থেকে ভালো হয় ডায়রিয়ার ক্ষেত্রে যদি ফাস্টিংটা রাখা যায়। ফাস্টিং মানে কোনো এই সলিড ফুড অনেক বেশি না খেয়ে এই লিকুইড ফুডটাকেই যদি বারবার করে ইনটেক করা যায় তাহলে কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। বোঝা গেল? বোঝা গেছে এটা? না, কোলন ডিটক্স আমি তখন ডায়রিয়ার জন্য কোলন ডিটক্সিফিকেশনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ডায়রিয়ার সময় কোলন ডিটক্সিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডায়রিয়াটা কারণে হয়েছে দ্যাট ইউ ডোন্ট নো, সেটা ইনফেকশাস হয়েছে কিনা, ফুড পয়জনিং এর জন্য হয়েছে কিনা, নাকি অনেক দিন ধরে তার কনস্টিপেশন হওয়ার জন্য, অনেক দিন ধরে খাবার ডাইজেস্ট হয়নি তার জন্য তার হঠাৎ করে ডায়রিয়া হয়েছে কিনা, সেটা তো আপনি জানেন না। তো সেক্ষেত্রে কোলন ডিটক্সটা প্রথমেই আমরা দেব না, আস্তে আস্তে করে বডি যখন স্টেবল হচ্ছে তারপরে দিতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমি ইন জেনারেল যে কোনো অ্যানিমাল প্রসেসের জন্য বলবো, একদিনে 1 লিটার। যদি সিভিয়ারিটি হয়, যদি কেস যদি খুব সিভিয়ার হয়, সেক্ষেত্রে সারাদিনে 2 লিটার ওআরএস ওয়াটার দেওয়া যেতে পারে। ফার্স্ট হাফ সকালে এবং বাকি 1 লিটার বিকেলের থেকে দেওয়া যেতে পারে, ঠিক আছে? এইগুলোর মধ্যে আর খুব একটা কিছু নেই, ওকে? আরেকটা জিনিস যেটা এইগুলোর সাথে রিলেটেড সেটা একটু বলে দিই, যদিও এটা পিডিএফ এর মধ্যে নেই, সেটা হচ্ছে পেপটিক আলসার। একদম 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 ওগুলোর মধ্যে তো অনেক সময় অ্যাডিটিভস কিছু দেওয়া থাকে বা ধরুন কিছু ফ্লেভার অ্যাড করা থাকে। এখন হচ্ছে না লেমন ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, ওগুলো সব আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা থাকে এগুলোর মধ্যে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আপনি যদি নর্মালটা খান তাহলে আপনি খেতে পারবেন না, মানে অনেকেই থাকে খেতে পারে না, সেই কারণেই ফ্লেভারগুলো অ্যাড করা হয়। দো দ্য ফ্লেভার ইজ নট গুড, বাট তাও যারা একদমই খেতে পারছেন না তাদের জন্য ওগুলোই দিতে হয়, যারা ফ্রুট জুসে নিচ্ছেন না। একদম ওটা তো অবশ্যই। এক লিটার
এরপরে যেটা বলেছিলাম যে পেপটিক আলসারটা একটু বলে দিই। এই পেপটিক আলসারটা কিন্তু ওই গ্যাস্ট্রিক আলসারের সাথে রিলেটেড, ঠিক আছে? পেপটিক আলসারটা কি হচ্ছে, আমাদের স্টমাকের সাথে তো তিনটে পার্ট থাকছে। আমরা যদি স্টমাকটাকে দেখি, এইটা যদি আমাদের একটা স্টমাক হয় তাহলে স্টমাকের তিনটে পার্ট থাকছে। একটা পার্ট এই জায়গাটাতে থাকছে, এই যে কানেকশন যেখানে ইসোফেগাসের এন্ড পয়েন্ট এবং স্টমাকের স্টার্টিং পয়েন্ট, এই একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে স্টমাকের বডিটা, এই যে শেপের যে বডিটা। এন্ড থার্ড পার্ট হচ্ছে স্টমাকের একদম লাস্ট পার্ট, এবং এখান থেকে শুরু হয় ডিওডিনাম। আমরা প্রথমের দিকে যদি চলে যাই, স্মল ইন্টেস্টাইনটা যেখান থেকে আমাদের শুরু হয়েছে, এই যে এর ভিতরে রয়েছে আমাদের স্মল ইন্টেস্টাইন। এই যে এই পার্টটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দিই, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন উপরের একটা অংশ এসে তারপরে স্মল ইন্টেস্টাইনটা শুরু হয়েছে। এই যে অংশটা এটা হচ্ছে ডিওডিনাম। ডিওডিনামের সাথে অর্থাৎ ডিওডিনামের স্টার্টিং পয়েন্টের সাথে স্টমাকের এন্ড পয়েন্টটা যুক্ত হয়, সেটা একটা পার্ট, ঠিক আছে? এবার এই যে পেপটিক আলসারটা হচ্ছে, এটা কিন্তু দুটো জায়গায় হতে পারে। একটা একদম স্টমাকের যে বডিটা সেই বডিতে হয়, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। সেকেন্ড হচ্ছে এই জায়গাটাতে যখন ডিওডিনামের কাছে যদি আলসার হয়, আলসার মানে হচ্ছে ঘা, তো ডিওডিনামের কাছে যদি হয় তখন সেটাকে বলা হয় ডিওডিনাল আলসার। এই পেপটিক আলসারটার কারণগুলো কি? পেপটিক আলসারটা মেইনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কারণে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে? হেলিকোব্যাক্টার পাইলোরি, দিস ইজ দ্য সায়েন্টিফিক নেম। সো এই ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় এই পেপটিক আলসারটা দেখা যায়। এছাড়াও দেখা যায় যে যেসব মানুষ ও ব্লাড গ্রুপের যেসব মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পেপটিক আলসার হওয়ার চান্সটা বেশি থাকে। ও গ্রুপের ব্লাড যাদের রয়েছে, ঠিক আছে? এবং নেক্সট যেটা দেখা যায় যে যারা ধরুন দীর্ঘদিন ধরে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট কোনো মেডিসিন নিচ্ছে, হ্যাঁ, হওয়ার চান্সটা বেশি থাকে। এছাড়াও ধরুন কেউ দীর্ঘদিন ধরে অ্যান্টি ডিপ্রেশনের জন্য মেডিসিন নিচ্ছেন, স্ট্রেস কমানোর জন্য বা ঘুমের ওষুধ টাইপের এই ধরনের জিনিসগুলো হয়তো বহুদিন ধরে নিচ্ছেন, তাদের ক্ষেত্রে চান্সটা থাকে। আমি কিন্তু বলছি না এইগুলো যারা নিচ্ছে তাদেরই হবেই, এটা না, কিন্তু তাদের ক্ষেত্রে এই চান্সেসটা অনেক বেশি দেখা যায়। কিছু বললেন কেউ? কোনটা বলো? এটা ও ব্লাড গ্রুপের জন্য দেখুন, এটা এক্সাক্ট কোনো যে এটা বেসিক্যালি হচ্ছে সার্ভে বেসড একটা ইনফরমেশন, ঠিক আছে? এটার সায়েন্টিফিক কারণ নিয়ে এখনো অবধি রিসার্চ চলছে, কিন্তু সার্ভে করে দেখা গেছে যে যাদের ও ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে এই চান্সটা বেশি রয়েছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে পেপটিক আলসারটা বেশি দেখা যায়। বলুন, দুটো মিলিয়ে গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডিনাল আলসার দুটোকেই পেপটিক আলসার বলা যেতে পারে। ওকে, এছাড়াও ধরুন যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল নিচ্ছে বা টোব্যাকো নিচ্ছে, আরো সমস্ত নেশার জিনিস, খৈনি, জর্দা, প্রচুর নেশার জিনিস যা যা রয়েছে, সেই জিনিসগুলো যারা দীর্ঘদিন ধরে কনজিউম করছে তাদের ক্ষেত্রেও পেপটিক আলসার হওয়ার চান্সটা বেশি দেখা যায়। এগুলো কিন্তু সবটাই সার্ভে বেসড, ঠিক আছে? এছাড়া আরেকটা কি, যে যারা হয়তো প্রচুর হেক্টিক লাইফস্টাইল লিড করছে,
যারা হেক্টিক লাইফস্টাইল লিড করছে তাদের ক্ষেত্রেও পেপটিক আলসার হওয়ার চান্সটা বেশি। এবার এই যে পেপটিক আলসারটা থাকে, এর সমস্যাটা কি হয় মেইনলি, যার আলসার হয়েছে তার কি হয় না, প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু প্রচন্ড খিদে পায়। কিন্তু খিদেটা এমন পায় মানে সেটা মনে হচ্ছে যেন কিছু না পেলে এক্ষুনি সব নষ্ট হয়ে যাবে, পুরো মাথা ব্যথা ধরে যাচ্ছে, মাথা ঘুরে যাবে, এতটাই প্রবল খিদে পায় প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর। হেক্টিক লাইফস্টাইল, খুব ধরুন ফাস্ট পেস লাইফস্টাইলের মধ্যে রয়েছে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এবং যে স্টুলটা বের হচ্ছে সেই স্টুলটার মধ্যেও ব্লাড থাকে, হ্যাঁ, এবং স্টুলের কালারটাও একদম ডার্ক ব্ল্যাকিশ বা ডার্ক মেরুন এরকম টাইপের একটা ডার্ক কালার হয়ে যায় বিকজ অফ দি প্রেজেন্স অফ ব্লাড। স্টুলের কালারটাও এরকম হয়ে যায়, সেটা গ্যাস্ট্রিক আলসারের জন্য হতে পারে বা ডিউডিনাল আলসারের জন্য হতে পারে। এবার পেপটিক আলসারের জন্য না একটা খুব প্রচলিত কথা আছে, সেই কথাটা কি, a disease due to hurry, body and curry। এইটা থেকেই আমরা পেপটিক আলসারের কারণটাকে বুঝতে পারি। কারণ এমন একটা ডিজিজ যার কারণ হচ্ছে হার্ট, প্রচন্ড তাড়াহুড়ো করেন যারা, প্রচন্ড কাজের মধ্যে খুব একটা ডিফিকাল্টিজ মধ্যে থাকছেন, সারাদিন ধরে কোনো কিছু নিয়ে টেনশন করছেন, টেনশনে আছেন বা তাড়াহুড়ো করছেন, তাড়াহুড়ো করে খাচ্ছেন, তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছেন, এই যে বিষয়টা থাকে যাদের মধ্যে, বা হয়তো যারা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ার কারণে ওই বলে না ইঁদুর দৌড় যেটাকে বলে আর কি, তো সেই জন্য যারা প্রত্যেকটা বিষয় নিয়ে খুব ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা হয়তো প্রচন্ড রকমের টেনশন করে ফেলছে, তাদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ওয়ারি, যেটা বললাম ওই টেনশনের কারণে, অ্যান্ড কারি, অতিরিক্ত মশলাদার খাবার যারা খাচ্ছে, অতিরিক্ত ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড যারা খাচ্ছে। হারি, ওরি, ওরি মানে টেনশন, চিন্তা, আমরা বলি না ডোন্ট ওয়ারি, তো সেই ওরি, ওরি মানে হচ্ছে চিন্তা। এবং কারি, ওই স্পাইসি ফুড যারা অনেক বেশি খাচ্ছে, জাঙ্ক ফুড যারা অনেক বেশি খাচ্ছে, তাদের ক্ষেত্রে এই পেপটিক আলসার হওয়ার চান্সটা থাকে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে তো? এবার পেপটিক আলসারের ক্ষেত্রে যে ডায়েটারি ম্যানেজমেন্টটা হবে, সেই ডায়েটারি ম্যানেজমেন্টটাও কিন্তু আমরা এর আগে পড়েছি। সেই মধ্যে কি হবে, যে যে কারণগুলো আছে, যেরকম অ্যালকোহল, টোব্যাকো, এক্সট্রা স্পাইস, ফ্যাট, এইগুলোকে আমাকে বাদ দিতে হচ্ছে। এবং আমি খাবো কি, যেগুলো রিফাইন্ড ফুড নয়, আনরিফাইন্ড আনপলিশড ফুড যেগুলো, সেই জিনিসগুলোকে আমাকে রেগুলার বেসিসে নিতে হবে। সেটা যেগুলো অনেক বেশি আমি প্রসেস করিনি, সেই ধরনের খাবার কিন্তু আমাকে বেশি করে নিতে হচ্ছে। এছাড়াও আমরা যেটা নিতে পারি, যে কোনো ফল, যে কোনো রকমের ফল কিন্তু নেওয়া যেতে পারে। বিশেষ করে যদি বেটার হয়, যদি খুব বেশি টক নয় এরকম টাইপের ফল যদি নেওয়া যায়, তাহলে সেটা বেটার হয় পেপটিক আলসারের জন্য। কারণ অলরেডি আলসার হয়েছে মানে ওই স্টমাক পোর্শনে অ্যাসিড সিক্রেশন বেশি আছে, HCl বেশি নিঃসরণ হচ্ছে। তাই সেই জায়গায় এমন কোনো ফুড আমি নেব না যার অ্যাসিডিক কন্টেন্ট আরো বেশি। সেই জন্য যতটা সম্ভব লো অ্যাসিডিক পিএইচ যুক্ত ফুড আমাকে নিতে হবে। এছাড়াও আমি বিভিন্ন ধরনের সবজি, যেরকম কাঁচা পেঁপে হতে পারে, লাউ হতে পারে, ঝিঙে হতে পারে, আলু হতে পারে, ঝিঙে হতে পারে, চিচিঙ্গা হতে পারে, যত রকমের সবজি আছে সেগুলো কিন্তু নেওয়া যেতেই পারে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করতে হবে যেগুলো শাক পাতা জাতীয় যে সবজিগুলো, সেগুলোকে যাতে একটু কম নেওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয় পেপটিক আলসারের ক্ষেত্রে। বোঝা গেল? কারো কোনো ডাউট এটার মধ্যে?
এবং আরো একটা জিনিস যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে পেপটিক আলসারের জন্য, যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। সেটা কেক, বিস্কিট, চকলেট, পেস্ট্রি বা নর্মাল পায়েস হতে পারে, কাস্টার্ড হতে পারে, আইসক্রিম হতে পারে। এই যে মিষ্টি জাতীয় খাবারগুলো এইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। গরম খাবার অ্যাভয়েড করতে হবে, চা, কফি এগুলোকে অ্যাভয়েড করতে হবে পেপটিক আলসারের ক্ষেত্রে। এবং তার সাথে যেটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে নর্মাল জল, রেগুলার বেসিসে কিন্তু জলের পরিমাণটা বেশি রাখতে হবে। ঠিক আছে, এই কয়েকটা ছোট ছোট টিপস মাথায় রাখলে পেপটিক আলসারটা আস্তে আস্তে করে কিওর হওয়া সম্ভব। এবং আগে যেটা বলা হতো যে মিল্কটা কিন্তু পেপটিক আলসারে দেওয়া হতো, একদম চিল্ড মিল্ক পেপটিক আলসারে দেওয়া হতো। আগে দেখা যেত যে দুধ নিলে পেপটিক আলসারটা আস্তে আস্তে কিওর হচ্ছে, কিন্তু পরে দেখা গেছে যে মিল্কের যেহেতু অ্যাসিডিক কন্টেন্ট অনেক বেশি, সেই জন্য কিন্তু ওটারও একটা ইন্টারাকশন হয়, আমাদের HCl এর সাথে মিল্ক অ্যাসিডেরও একটা ইন্টারাকশন হচ্ছে, যার ফলে ওই কন্ডিশনটা কিন্তু আরো খারাপ হতে পারে। সেই জন্য মিল্কটাকে এখন আর রেকমেন্ড করা হয় না। বাকি যে জিনিসগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা ইজিলি ডায়েটের মধ্যে অ্যাড করব। বোঝা গেল? কোনো ডাউট নেই তো এগুলোর মধ্যে কারো? হ্যাঁ হ্যাঁ, পেঁপে খাওয়া যাবে, সব 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 রকমের সবজি খাওয়া যাবে, শুধু শাক মানে শাক যেগুলো রয়েছে শাকটা নেওয়া যাবে না এই ক্ষেত্রে, যেহেতু ওটার মধ্যে ইনসলিউবল ফাইবার থাকে, তাই জন্য ওই যেখানে আলসার হয়েছে সেই ওয়ালগুলোতে মিউকাস মেমব্রেনে কিন্তু আরো প্রেসার ক্রিয়েট হবে, সেই জন্য শাক জাতীয় কিছু নেওয়া যাবে না, বাট বাকি সমস্ত সবজি কিন্তু নেওয়া যাবে। এবং সেটা যতটা সম্ভব স্টিম করে নিতে হবে, সবুজ পাতাটা বাদ দিতে হবে, তাহলে ছেঁকে নিতে হবে, জুস করলেও সেটাকে ছেঁকে নিয়ে যেতে হবে। আর যে বাকি যে সবজিগুলো নেওয়া হবে সেটাও কিন্তু ফ্রাইড নয় বা রান্না করা না হলেই বেটার হয়, সেটাকে যদি বয়েল করা হয় মানে স্টিম করে, যেটা সবজি সেদ্ধ, সেইটাকে যদি নেওয়া যেতে পারে সেটা অনেক বেটার হয় পেপটিক আলসারের জন্য। কারণ পেপটিক আলসার মানেই হচ্ছে একটা ব্ল্যান্ড ডায়েট নিতে হবে, যার মধ্যে কোনো তেল, কোনো মশলা কিচ্ছু থাকবে না। এই রকম খাবার কিন্তু কন্টিনিউ খেতে হবে, কোনো চিট ডায়েট, কোনো চিট ডে সেখানে চলবে না। ঠিক আছে? যতদিন না ঠিক হচ্ছে এইরকম ভাবে চলতে পারলে খুব ভালো। যদি না চলতে পারে তাহলে আগে যেরকম করতেন সেই সেম জিনিসটা তার ঠিক হওয়ার পরে করা যাবে না, তাহলে আবার রিঅপার করবেন। তাহলে তারপরে আমাদের কি করতে হবে, আমরা নর্মাল যে ডায়েটারি প্যাটার্নটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি, যেটা আমরা হেলদি বলে জানি, যে ডায়েটারি প্যাটার্নটা, সেই ডায়েটারি প্যাটার্নে আমাদেরকে তখন অ্যাডাপ্ট হতে হবে। ঠিক আছে? আর কোনো ডাউট এই টপিকটা নিয়ে? মোটামুটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজটা এইগুলো জানলেই আমাদের হবে। বলো বলো। হুম 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 না, গ্লাইকোজেন স্টোর থাকছে, গ্লুকাগন হরমোনটা গিয়ে গ্লাইকোজেনকে টেনে ব্লাডে নিয়ে আসছে এবং গ্লাইকোজেনটাকে গ্লুকোজে পরিণত করে দিচ্ছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আর যদি কোনো ডাউট না থাকে তাহলে ক্লাসটাকে এন্ড করব। ঠিক আছে? নেক্সট দিনকে আবার দেখা হবে। হ্যাঁ বলুন বলুন। মানে চীনা বাদামটা বলছেন? চীনা বাদাম, হ্যাঁ খোসা ছাড়িয়ে
খোসা ছাড়িয়ে খান। ভিজিয়ে রাখুন, নিয়ে খোসা ছাড়িয়ে খান। ভিজিয়ে রাখুন, ভিজিয়ে রাখুন, আমি তো বলছি আমার কথাটা শুনুন আগে। ভিজিয়ে রাখুন, নিয়ে খোসা ছাড়িয়ে খান, অথবা ওটাকে শুকনো খোলায় ভেজে নিন, নিয়ে তারপরে খোসা ছাড়ান। খুব ভালোভাবে খোসা ছাড়ানো যায়, ঠিক আছে? ওটাকে ওই মানে আলাদা করে আমন্ডের মতন খোসা ছাড়াতে হয় না, হাতের মধ্যে জাস্ট একটু রাব করলেই খোসা হয়ে যায়, ছেড়ে যায়। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, প্রোটিন সবটাই পাওয়া যাবে বাদামের ক্ষেত্রে। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন, প্রশ্নটা বলুন আগে। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। এক্সট্রা হবে না, প্রথমত এক্সট্রা হবে না, কারণ আপনি যতটা ছোলা মুগ খাচ্ছেন আপনি তো তার অর্ধেক পরিমাণও আপনি নারকেল বা বাদাম নিচ্ছেন না, ঠিক আছে? ফলে বেশি হওয়ার কোনো চান্স নেই সেক্ষেত্রে। ফ্যাট যেটা আমরা পাবো, আমরা মিনিমাল অ্যামাউন্টেরই পাবো, এবং যে ফ্যাটটা পাচ্ছি সেটা গুড ফ্যাট পাবো। আমন্ডস বা অন্যান্য বাদামের থেকে যে ফ্যাটটা আপনি পাবেন সেটা তো আনস্যাচুরেটেড ফ্যাট পাবেন। সো দিজ আর দ্য গুড ফ্যাটস, তো ওটাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হুম। না না, একবারেই খেতে পারেন। হুম। ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন। হুম। সুগার লেভেল অনেক বেশি আছে, সেই জন্য বডিতে ওয়াটার রিটেনশন বেশি হচ্ছে। সোডিয়াম বেশি খাওয়া হয়, মানে ধরুন প্রসেসড ফুড বা আচার পাঁপড়, ঝুরি ভাজা, চানাচুর, এই টাইপের জিনিস, বা খাওয়ার সাথে আলাদা করে নুন নেওয়া হয়? হয় না? আচ্ছা, হতে পারে সোডিয়াম বেশি আছে সেই জন্য ওয়াটার রিটেনশন হচ্ছে বডি, ঠিক আছে? এমনিও সুগার থাকলে, ডায়াবেটিস যদি খুব বেশি থাকে, ব্লাড গ্লুকোজ লেভেল আমার কত আছে এবং HbA1c লেভেল কত আছে সেটা চেক করবেন। তো যদি ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে তাহলে কিন্তু বডিতে ওয়াটার রিটেনশন হয়, জল জমে, সেই জন্য ফুলে যাচ্ছে। ওটা আস্তে আস্তে বডির ডিটক্সিফিকেশন হলে এবং ব্লাড গ্লুকোজ লেভেল যদি নর্মাল হয়ে যায়, HbA1c লেভেল যদি নর্মাল হয়ে যায়, তাহলে এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? ট্রিটমেন্ট বলতে হ্যাঁ, ওই যে বললাম ডায়াবেটিসের জন্য যা যা আপনারা করেছেন সেই ম্যানেজমেন্টগুলো করুন, সেই ডায়েটারি ম্যানেজমেন্ট করুন, এবং তার সাথে যদি সম্ভব হয় তাহলে বডি ডিটক্সিফিকেশন করার চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হুম 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 হুম। দেখুন, সাপ্লিমেন্টেশনের দিক থেকে কিছু আছে কিনা সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? মানে ইনস্ট্যান্ট কোনো রেমেডি আছে কিনা আমি বলতে পারবো না। নিউট্রিশনাল কিছু নেই এটার, হ্যাঁ, নিউট্রিশনাল কিছু নেই। সেই একদম ওটার অ্যান্টিডোট দিতেই হবে। হুম 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 হুম
কমজোরি ফিল করবে কারণ ডায়েটের মধ্যে প্রোটিন কম পাচ্ছে, তাই ডায়েটের মধ্যে প্রোটিন কম যাচ্ছে। শুধু তো ফল সবজি খেলে হবে না, প্রোটিনটাও নিতে হবে, ঠিক আছে? স্প্রাউটস নিতে হবে বেশি করে, বাদাম নিতে হবে, এই প্রোটিনগুলো কম যাচ্ছে। ডাল নিতে হবে, সেগুলো কম যাচ্ছে। সয়াবিন লাগবে, সেগুলো দিন, ঠিক আছে? শুধুমাত্র ফল আর সবজির উপরে, হ্যাঁ ফল আর সবজির উপরে বেস করে থাকলে হবে না, তার সাথে প্রোটিনটা দিতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটা এন্ড করছি এখানে। নেক্সট দিনকে আবার নেক্সট টপিক নিয়ে আমরা কথা বলছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।